প্রিয় ছাত্রছাত্রী 5 to 10 এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ষষ্ঠ পাঠ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায় 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করব। এখানে আমরা অনুশীলনীর প্রশ্নোত্তর ছাড়াও বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর পড়ব, যার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ক্লাসটি তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটি তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো চলো ক্লাসটি এবার শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্নাবলী, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফ্যাসিবাদী আদর্শ বলতে কী বোঝো? উত্তর, বিশেষ এক ধরনের উগ্র জাতীয়তাবাদী, জাতিবিদ্বেষী, আগ্রাসী ও সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা এবং এক সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদকে ফ্যাসিবাদী আদর্শ বলে। পরবর্তী প্রশ্ন, ইতালিতে ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল? মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিস্ট দল ক্ষমতা লাভ করে। একনায়কতন্ত্রী এই দলের লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ইতালির মর্যাদা বৃদ্ধি করা, রাষ্ট্রকে সর্বময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, কমিউনিস্ট প্রভাব থেকে ইতালিকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, ওয়াল ঘটনা কি? উত্তর, ওয়াল হলো আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়া সীমান্তবর্তী একটি গ্রাম। তার পাশে সোমালিল্যান্ড ইতালির অধিকারে ছিল। 1934 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর সোমালিল্যান্ড ও আবিসিনিয়ার সীমান্তে অবস্থিত ওয়াল গ্রামে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হয়। এই ঘটনাকে ওয়াল ঘটনা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইতালি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল? উত্তর, ইতালি আবিসিনিয়া আক্রমণ করলে আবিসিনিয়ার সম্রাট জাতিসংঘের কাছে প্রতিবাদ জানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ইতালির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলে ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন, হিটলারের বিদেশ নীতির লক্ষ্য কী ছিল? উত্তর, জার্মানির রাষ্ট্রপ্রধান হিসেবে হিটলারের বিদেশ নীতির লক্ষ্য ছিল ভার্সাই সন্ধি বাতিল করা এবং ভার্সাই সন্ধির অপমানের প্রতিশোধ নেওয়া, যুদ্ধনীতির মাধ্যমে জার্মানির ভৌগোলিক সম্প্রসারণ ঘটানো, জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, সাম্যবাদের ধ্বংস করা প্রভৃতি। সেতু অভিযান কি? উত্তর, হিটলার ডানজিক বন্দরে পৌঁছানোর জন্য পোল্যান্ডের মধ্য দিয়ে একটি সংযোগকারী পথ পুলিশ করিডোর দাবি করেন, কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিলে পোল্যান্ড হিটলারের দাবি মানতে অস্বীকার করে। এর ফলে ক্ষুব্ধ হিটলার পোল্যান্ডের বিরুদ্ধে যে অভিযান করেছিল সেটাই সেতু অভিযান নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব কিভাবে অনেকগুলি আদর্শগত শিবিরে বিভক্ত হয়ে যায়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সোভিয়েত রাশিয়া ছিল সমাজতান্ত্রিক দেশ, পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রগুলি ছিল পুঁজিবাদী বিশ্বাসী, তাই তারা সোভিয়েত রাশিয়াকে পছন্দ করতো না। আবার ফ্যাসিস্ট ও নাৎসি আদর্শ অনুযায়ী একনায়কতন্ত্রই শ্রেষ্ঠ, তাই জার্মানি ও ইতালি ছিল সমাজতন্ত্রবাদ ও গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপ অনেকগুলি আদর্শগত শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী? উত্তর, 1939 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র বিক্রি করার নীতি গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, ল্যান্ড লিজ আইন কি? উত্তর, 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন কংগ্রেসে এক আইন পাস করেন। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিবর্গকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইন ল্যান্ড লিজ আইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ম্যাজিনো লাইন কাকে বলে? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ফ্রান্সের সমর সচিব ম্যাজিনো সুইজারল্যান্ড থেকে লাক্সেমবার্গের মন্ট মিদি পর্যন্ত যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল তাকে ম্যাজিনো লাইন বলা হয়। পরবর্তী প্রশ্ন, পার্ল হারবার ঘটনা কি? উত্তর, প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপানি সেনারা ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে পার্ল হারবার আক্রমণ করে ও ব্যাপকভাবে বোমাবর্ষণ চালিয়ে নৌঘাঁটিটি ধ্বংস করে দেয়। এই ঘটনা পার্ল হারবার ঘটনা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভিই ডে, ভিক্টরি ইন ইউরোপ ডে বা বিজয় দিবস বলতে কী বোঝায়? উত্তর, 1945 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল হিটলারের মৃত্যুর পর 7ই মে জার্মানি সেনা বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জোট জয়লাভ করে। জয়ের আনন্দে ইউরোপবাসী জার্মানির আত্মসমর্পণের পরদিন 8ই মে ইউরোপীয় বিজয় দিবস বা ভিই ডে, ভিক্টরি ইন ইউরোপ ডে পালন করে। পরবর্তী প্রশ্ন, কাকে কেন গণতন্ত্রের সামরিক কারখানা বলা হয়? উত্তর, 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন কংগ্রেসে এক আইন পাস করেন। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তিবর্গকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইন ল্যান্ড লিজ আইন নামে পরিচিত। এই নীতি গ্রহণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের সামরিক কারখানা বলা হতো। পরবর্তী প্রশ্ন, ট্রুম্যান নীতি কি?
উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। এই ঘটনায় ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পনা পেশ করেন তাই মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রসমূহ পরস্পর বিরোধী দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, যার একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। এই দুই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয়ের মধ্যে সর্বদাই একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে, যা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিত। আসলে ঠান্ডা লড়াই ছিল পুঁজিবাদী ও সাম্যবাদী জোটের আদর্শগত সংঘাত। পরবর্তী প্রশ্ন, দ্বিমেরুকরণ বা বাইপোলারিজম কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রগুলি দুটি শিবির বা মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গড়ে ওঠে। এই দুই শিবিরে বিভক্ত আন্তর্জাতিক রাজনীতিকে দ্বিমেরুকরণ বা দ্বিমেরুবাদ বলা হয়।